তুই নিটের র্যাঙ্ক করেছিস বলে তোর বাবা তোকে, তুই বল, বক্সিং গ্লাভস কিনে দিয়েছে। বক্সিং গ্লাভস কিনে দিয়েছে। 1.5 বছর বয়স থেকে একটা সমস্যা ছিল, কিডনি নেফ্রোটিক সিনড্রোম নামে। ডাক্তারবাবু এই সমস্যাটার জন্য আমাকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে রাখতো। এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য যারা একটা সমস্যা, একটা ফিজিক্যাল কোনো না কোনো সমস্যাতে ভুগছে বা অন্য কোনো সমস্যাতে ভুগছে, তোর কি মনে হয় যে এই সমস্যাগুলো কতটা পরিমাণ বেরিয়ার হতে পারে একজনের প্রিপারেশনসের জন্য? তো সেই সময় তোর কখনো ভয় লাগেনি যে মানে কখনো মনে হয় কখনো হতাশ হসনি? এন্টারটেনমেন্টের জন্য একটা কিছু করিস, হ্যাঁ, সেটা তুই বলবি নাই বলবো, একটা বাচ্চা স্টেবল সিস্টেমে এক জায়গায় পড়ছে, ও কারণে তাকে 10 বার পিঞ্চ করা যে হচ্ছে যে আমি পড়াচ্ছি, তুমি আমার কাছে পড়ো এবং তুমি এটা ভালো করো। তোর কি মনে হয় একটা সিস্টেম, স্টেবল সিস্টেমে পড়ছি, অলরেডি আমার সেখান থেকে রেজাল্ট আসছে, মক টেস্টে অলরেডি ভালো করছি, শুড উই এক্সপেরিমেন্ট সামথিং ডিফারেন্ট ইন এ স্টেবল সিস্টেম? জীবনে আমরা সবসময় আমাদের সমস্যাগুলোকেই বড় করে দেখি আর ভাবি বাকিরা সবার মধ্যে খুব ভালো রয়েছে। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে তো এটা খুবই কমন ব্যাপার, একটা সবার রিল দেখলাম, আমরা ভাবলাম বোধহয় সে কি ভালো আছে আর আমি কি খারাপ আছি। কিন্তু আজকের এপিসোডটা যদি আমরা ভালো করে ফলো করি, একজন টপার্স আজকে আমার সাথে রয়েছে, তার পুরো কাহিনীটা শুনলাম আমি এবং আমি শেয়ার করবো এখন এবং তোমাদের সাথে আরো ডিসকাশন করব তার সাথে বসে। তোমরা বুঝতে পারবে যে তার এন্টায়ার জার্নিতে ফিজিক্যাল লিমিটেশন থাকা সত্ত্বেও সে কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তে সেটাকে তোয়াক্কা করেনি এবং সেটা কোন এক্সটেন্ট অবধি হতে পারে সেটা একবার নিজে কানে শোনো, তারপরে বুঝতে পারবে। অনিকেত, কেমন আছিস? চলছে। আচ্ছা অনিকেত, প্রথমত তো মেনি কংগ্রাচুলেশনস। নিট 2026 এ যারা র্যাঙ্ক করছে আমি তাদেরকে একবারের জায়গায় দুবার কংগ্রাচুলেশন বলছি, কারণ পরীক্ষাটাও একবারের জায়গায় দুবার হয়েছে। সো সবকিছু মিলে ডেফিনেটলি নিট এক্সামস হওয়া, নিট এক্সামসে বসা এবং দুটোবারই ভালো রেজাল্টই তুই করেছিস এবং এই যে জায়গাটা মানে দুবার করে এক্সামস দিবি, আমি সেটা নিয়ে ডেফিনেটলি তোর সাথে ডিসকাশনে আসবো। তার আগে আমি একটা জিনিস জানতে চাইবো, মানে তুই একবার দে দুবার দে, তোর স্টোরিটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি তোর সাথে যতটা কথা বললাম, তোকে 2 বছর পড়াতে যা দেখেছি, তোর সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে তোর ফিজিক্যাল লিমিটেশন। এই কারণে তার কারণটা হচ্ছে যে আর পাঁচটা নিট অ্যাসপিরেন্ট যখন প্রিপেয়ার করছে তারা তাদের ফুল হেলথ দিয়ে প্রিপেয়ার করছে। কখনো রাত জাগছে, মনে হলো বাইরে একটা কিছু খেয়ে নিলাম, ক্লাসটা দেরিতে ছেড়েছে বলে টিচার, বাড়ি থেকে ফিরতে লেট হচ্ছে, জায়গায় ওয়েট করে যাচ্ছি, বৃষ্টির দিনে ভিজে যাচ্ছি। এগুলো কিন্তু তোর মানে কখনোই তোর পক্ষে এগুলো অ্যালাউড ছিল না। কেন এগুলো অ্যালাউড ছিল না বলতে, কারণ আমার হচ্ছে 1.5 বছর বয়স থেকে একটা সমস্যা ছিল, কিডনি নেফ্রোটিক সিনড্রোম নামে। ডাক্তারবাবু এই সমস্যাটার জন্য আমাকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে রাখতো। এবার এই রেস্ট্রিকশন গুলো মানার জন্য এইগুলো মানে পসিবল হতো না করা। তো এছাড়াও মানে আমি যখন তোর সাথে কথা বলেছিলাম ক্লাসরুমেও বলেছিলিস তুই আমাকে যে এছাড়া বিভিন্ন ধরনের জিনিস তুই মানে খাওয়া দাওয়া, এই ধরনের ইনফেকশন যেটা তোর কাছে কোনোভাবেই আশেপাশে না আসতে পারে, ইভেন তুই তার জন্য অফলাইনটাও পড়তে পারিস নি। আমার মনে আছে তুই অ্যাভেঞ্জারে পড়তিস, অ্যাভেঞ্জার অনলাইন ব্যাচটাতে পড়তিস। তো আমার একটাই জিনিস শুধু জানার, তোর কখনো এরকম মনে হতো না যে হচ্ছে বন্ধুরা যখন আছে তাদের তো বাবা মা সাপোর্ট করছে, তোরও বাবা মা সাপোর্ট করেছে ডেফিনেটলি, কিন্তু বন্ধুদের কাছে সবসময় একটা ফুল একটা হেলথ আছে যেখানে তারা সবসময় ফুললি সাপোর্ট পাচ্ছে হেলথটা, তুই সেখানে ফুললি সাপোর্ট পাচ্ছিস না। এই জায়গাটা, কারণ এরকম অনেক তোর মতো কিন্তু অনেক ছাত্র আছে, তোর হয়তো কিডনি সমস্যা, অন্য কারোর হয়তো অন্য কিছু সমস্যা, কিন্তু এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য যারা একটা সমস্যা, একটা ফিজিক্যাল কোনো না কোনো সমস্যাতে ভুগছে বা অন্য কোনো সমস্যাতে ভুগছে, তোর কি মনে হয় যে এই সমস্যাগুলো কতটা পরিমাণ বেরিয়ার হতে পারে একজনের প্রিপারেশনসের জন্য? না, কথা হচ্ছে এই সমস্যাগুলোকে উইল পাওয়ারে কনভার্ট করতে হবে। উইল পাওয়ারে কনভার্ট না করতে পারলে সমস্যাটা তখন বেরিয়ার হয়ে যাবে। উইল পাওয়ারে ওটা কনভার্ট করে ফেললে তখন সমস্যাটাকে টপকে যে মেইন ড্রিম সেটাতে ফোকাস করা যায়। তো উইল পাওয়ারে কনভার্ট, এই যে করার ব্যাপারটা তুই বলছিস, তো উইল পাওয়ার তো আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু আমি অনেক ক্ষেত্রেই তো আমাদের এরকম হয়, মানে আমি তো নিজেও দেখেছি যে অনেক সময় কোনো একটা জিনিস লিমিটেশন থাকলে ওটা বারবার মনে হয় যে এই মানে এটা লিমিটেশন, এই জন্য করতে পারছি না। তোর ক্ষেত্রে এটা 1.5 বছর ধরে হচ্ছে, মানে 1.5 বছর থেকে বয়স থেকে হচ্ছে দাদা। এখন তোর বয়স কত? 19 হলো। 19, তুই 19 বছর বয়সে নিট ক্র্যাক করলি বা 18 বছর বয়সে নিট ক্র্যাক, 17-17.5 বছর ধরে কনস্ট্যান্টলি একটা একাডেমিক জার্নি, পড়াশোনার লাইফে তুই থরলি
এই সমস্যাটা নিয়ে চলছিস, যেই সমস্যাটার কথা একটা অ্যাডাল্ট মানুষ শুনলেও ভয় পায়। তো এরকমই একটা অর্গানটা, কিডনি অর্গানটা এরকমই একটা অর্গান। তো সেই সময় তোর কখনো ভয় লাগেনি যে মানে কখনো মনে হয় কখনো হতাশ হসনি? মানে মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি, আমি ট্রুথটা জানতে চাই। না, অ্যাকচুয়ালি হতাশ হওয়ার কিছু ছিল না, কারণ আমারও যে ডাক্তার ছিল সে আমাকে বলতো যে কেরিয়ারে ফোকাস করতে, বাকিটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমরা দেখব। গুড কাউন্সিলিং, আমার মনে হয় খুব ভালো। উনি তোকে যে অ্যাসিওরেন্সটা দিয়েছে, একটা ডাক্তারের থেকে কিন্তু অনেকেই এই অ্যাসিওরেন্সটা চাই। এবং ডেফিনেটলি উনি অনেক স্কিল ট্রিটমেন্ট করেছেন, তার জন্য তুই আজকে আমাদের এখানে রয়েছিস। তুই এত মানে এই যে তোর যেটাই চ্যালেঞ্জেস আছে তুই সেগুলোতে চলতে পারছিস, বাট ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং। আর আমার তাহলে তার মানে তুই এই পুরো ক্রেডিটটা ওনাকে দিতে চাইছিস, আমি যেটা বুঝতে পারলাম, যে তুই ওনার দেওয়া অ্যাসিওরেন্সের ভিত্তিতে তোর কখনো এরকম মনে হয়নি না যে কি হবে আমার আর পড়ে, আমার তো কি মানে না। এরকম একটা সমস্যা রয়েছে। কারণ এটা খুব কমন, মানে আমার যদি নিজের ক্ষেত্রে হতো, আমার যেটা আমি তোর জায়গায় নিজেকে প্লেস করে একবার ভেবে দেখলাম, আমার সবসময় মনে হচ্ছে আমার কিন্তু এটা মনে হতো যে মানে পড়বো কি করে বা কেন পড়বো বা কিভাবে পড়বো, আমার তো কিডনির মতো ইম্পর্টেন্ট অর্গানসই আমার কাছে ঠিক নেই। আমি নেক্সট অনেকের তোর কাছে একটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে যে কিডনির ম্যাটারটা নয়, এছাড়াও তোর হ্যাঁ। কিন্তু পড়াশোনা বিভিন্ন ধরনের আপসেট হয়েছে। সেই সময়টাই দাঁড়িয়ে তুই মোটিভেট হওয়াটা তোর জন্য একটা ইম্পর্টেন্ট দরকারি জিনিস। কারণ একটা স্টুডেন্ট যে বোর্ডস দিতে দিতে নিট ক্র্যাক করছে, তাও এরকম সমস্যা নিয়ে, তার জন্য কিন্তু এই ধরনের একটা স্কিল থাকা খুব জরুরি। তুই আমাকে বল যে তুই কি কি রিকোয়ার্ড জিনিস ভাবতিস, এবং মানে কি কি এক্সট্রা তোর কি মনে হয়, তুই কি কি এমন জিনিস করেছিলিস যে জিনিসটা তোর ডিমোটিভেশন হওয়া থেকে আসলে আটকেছে, in spite of having such physical illness? ডিমোটিভেশন হওয়া থেকে আটকেছে হচ্ছে মানে কখনো আপসেট হয়ে গেল, পরীক্ষা নাম্বার কম এলো এক্সাম মক টেস্টে, এবার মক টেস্ট নাম্বার কম এলে প্রথমে মনে হতো অনেকটাই কম হলো, কিন্তু তারপর আমাদের সিস্টেমে হচ্ছে 3 থেকে 4 দিন অন্তর অন্তরই একটা করে মক টেস্ট থাকতো, তখন মনে হতো পরেরটাতে রিডিং করবো, এখান থেকে ব্যাকলগগুলো দেখে নিই, এখান থেকে কোনগুলো -1 আপনি যেটা সাজেস্ট করেছিলেন ওইগুলো দেখে নিই, পরেরটাতে রিডিং করবো। মানে কখনোই মনে হয়নি যে এটাতে পারলাম না মানে এখানে আর কি হলো না, এবারে আর কি হলো না। This is something called optimistic attitude you are talking about. So this optimistic attitude, মানে আমি জাস্ট জানতে চাইছি, যদি তোকে বলি 100-র মধ্যে নিজেকে স্কোর করতে, বা 100টা সিচুয়েশনস তোর ক্ষেত্রে ফেলিয়ার এসেছে, মাইক্রো ফেলিয়ার্স মানে এক্সামে মন মতো হয়নি, কোনোটা কিছু মন মতো হয়নি, তুই কত টাইম অপটিমিস্টিক থাকতে পেরেছিস অনেস্টলি বলবি? 90 to 95% করেছি। সো 5-10 বারই এরকম হয়েছে যেখানে তোর একটু ডিপ্রেশন হয়েছে, হ্যাঁ, আদারওয়াইজ 90 আমার তো। ডিপ্রেশন হলে আমার একটু মানে গান শুনতে ভালো লাগে। আমি তোর আরেকটা নেচারও জানি, তুই এন্টারটেইনমেন্টের জন্য একটা কিছু করিস, হ্যাঁ সেটা তুই বলবি নাই বলবো। আমি WWE দেখতে পছন্দ করি। WWE ফুল ফর্ম জানিস? হ্যাঁ, ফুল ফর্ম জানি। কি ফুল ফর্ম? ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, ওটা আমার দেখতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আজ পর্যন্ত মানে কোনো মানে অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, অনেকে অনেক কিছু দেখে, ক্রিকেট দেখে, ফুটবল দেখে, খেলে দেখে, রেসলিং দেখে না আমি বলছি না, কিন্তু তার জন্য কোনো একটা জায়গায় ডিলে পর্যন্ত করতে পারিস, দেখতে দেখতে তুই হারিয়ে গেছিস। হ্যাঁ, হতে হয়, মানে আমার কাছে এই খবরও রয়েছে। তো মানে এই এতটা ডাব্লিউডব্লিউই অবসেশন কেন? আসলে ছোট বয়স থেকে যখন মানে কিছু মানে সবসময় বাড়িতে থাকতাম, লেখাপড়া করতাম, তখন ডাব্লিউডব্লিউটাই মানে আর কি দেখতাম, ওটাই আমার কাছে একমাত্র এন্টারটেইনমেন্ট ছিল, ওই জন্য এখনো অবধি ওটাই আমার কাছে। সেটা কি প্র্যাকটিক্যাল লাইফে এক্সিকিউট হয়? প্র্যাকটিক্যাল লাইফে এক্সিকিউট বলতে মাঝে মাঝে ওই একটু ছোটদের সাথে থাকলে, ছোটদের সাথে বড় মানে নিজের সমবয়সীদেরকে ডাব্লিউডব্লিউ আমার করে? অ্যাকচুয়ালি নিজের সমবয়সী মানে খুব একটা বন্ধু নেই না, বল ডাব্লিউডব্লিউ সমবয়সীদের সাথে পেরে উঠি না, বলতে ছোট বাচ্চাদেরকে বেছে নিয়েছি নিজেদের ডাব্লিউডব্লিউ এক্সিকিউট করার জন্য। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি যেটা মানে ডাব্লিউডব্লিউই তুই দেখে তুই তোর এটা একটা তোর এন্টারটেইনমেন্টের মানে কি বলবো সোর্স। এবং আমি যতটা শুনলাম তুই নিটের র্যাঙ্ক করেছিস বলে তোর বাবা তোকে, তুই বল, বক্সিং গ্লাভস কিনে দিয়েছে। মানে আজ পর্যন্ত আমি শুনেছি যে হচ্ছে নিটে র্যাঙ্ক করলে কোনো পেরেন্টস ছেলেকে হয়তো কোনো একটা গেম, আজকাল যেমন হয় গেম সিস্টেম কিনে দিচ্ছে, কেউ ফোন কিনে দিচ্ছে, কেউ ল্যাপটপ কিনে দিচ্ছে, কম্পিউটার কিনে দিচ্ছে, গাড়ি বাইক টাইকও শুনেছি আমি, কেউ বাইক টাইকও কিনে দিচ্ছিল, বক্সিং গ্লাভস কিনে দিচ্ছে আজ পর্যন্ত আমি শুনিনি, ঠিক আছে? কিন্তু দিস ইজ মানে আমি জাস্ট ভাবছি কি পরিমাণ তুই ডাব্লিউডব্লিউ অবসেসড হলে কোনো পেরেন্টস
তার ছেলেকে নিটের র্যাঙ্ক করলে বক্সিং গ্লাভ দিতে পারে। এনিওয়েজ আমি ভালো লাগলো, মানে তোর এই জিনিসটা একটু অন্যরকম ডিফারেন্ট, যে হচ্ছে যে সোর্স অফ ইন্সপিরেশন মানে এন্টারটেইনমেন্টটা। আমাকে একটা জিনিস তুই বল, যে হচ্ছে যে এই যে তুই ওভারঅল যে স্কুলে যখন পড়তিস তখন সবসময় তো এই তোর ফিজিক্যাল লিমিটেশনের ব্যাপারটা চলতোই, তো সেই সময় তোর টিচার্সরা যারা স্কুলে ছিলেন তারা মানে সেই জায়গাটা কি করে সাপোর্ট করেছিল? মানে জাস্ট আমার ইন্টারেস্ট আছে, আমি এই জন্য জানতে চাইছি। আমার স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস মানে খুবই সাপোর্ট করেছে আমাকে। এটা কি 10 পর্যন্ত? 10 পর্যন্ত। কোন স্কুলে পড়তিস? বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল। বিটি রোড গভর্নমেন্ট। যখনই যা প্রবলেম হয়েছে ওনারা হেল্প করে দিয়েছেন। তারপরে আমার ম্যাথে মেনলি প্রবলেম হতো কিছু জায়গায়, ম্যাথে আমার একটা ম্যাডাম ছিল, উনি ক্লাস 6 থেকে হেল্প করে দিয়েছেন, যেখানে যা প্রবলেম হতো উনি দেখিয়ে দিতেন। মানে কি করে? তুই তো স্কুলে যেতিস না তো? না, আমার বাবা গিয়ে আমি করে দিতাম এক্সারসাইজটা, বাবা গিয়ে খাতাটা জমা দিত, কোরিয়ান তো সেই চেক খাতা তুই আবার দেখতিস যে এখানে কি কি কারেকশন আছে। আমার মনে আছে, তাই সেই হ্যাবিটটা তোর এখানেও থেকে গেছিল। প্রেপ মেডেও সেম জিনিসটা হতো, খাতা তুই বাড়িতে করতিস, সেই এক্সারসাইজ এসে উনি আমাদের অফিসে নিয়ে এসে চেক করাতেন, তারপরে আবার তোর কাছে বাড়িতে যেত, তুই অনলাইন ক্লাসে জিজ্ঞেস করতিস যে এটা কেন এখানে নাম্বার কাটা হয়েছে। ওকে, সো দিস ইজ সিন্স বিগিনিং হ্যাপেনিং। ওকে, আমাকে একটা জিনিস তুই বল অনিকেত, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা তোর কখনো তার জন্য খুব বেশি মানে ডিফিকাল্ট লাগেনি? মানে বন্ধুরা ক্লাসে গিয়ে ডাউট ক্লিয়ার করছে বা ফেস টু ফেস যে খাতাটা চেক করাচ্ছে, তুই সেটাকে তোকে কি করছে বাড়িতে এসে বা পেরেন্টসকে দিয়ে পাঠিয়ে সেই খাতা দেখা, টিচারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন একটা কিন্তু মিস হচ্ছে তো। তো সেই জায়গাটার জন্য কখনো নিজেকে মানে একটা ডিমোটিভেটেড বা ডিফিকাল্ট সিচুয়েশন মনে হয়নি কখনো? না, প্রেপেনে ডাউট ক্লিয়ারিং আছে, ডাউট ক্লিয়ারিং এ 1:1 যে ডাউট ক্লিয়ারিং অনলাইনটার কথা বলছি। অনলাইন ডাউট ক্লিয়ারিং ওগুলো খুবই সুন্দর, মানে একদম অফলাইন এক্সপেরিয়েন্সের মতো, সামনাসামনি। স্যাররা মানে বুঝতে দেয় না যে আমি অফলাইন করছি কি অনলাইন করছি, একদম খুব সুন্দরভাবে ডাউটগুলো ক্লিয়ার করা হয়। পারলে স্ক্যান করে ছবি তুলে যত রকম ভাবে সম্ভব স্যাররা বুঝিয়ে দেয় বোর্ডে। এই অনলাইন ক্লাস সম্বন্ধে মানে একটা কথা মনে পড়ছে, এটা বোধহয় আজ থেকে 1-2 বছর আগে আমি শুনেছিলাম যে তুই কোনো একটা ক্লাসে বকা খেয়েছিলিস, তা আবার এমন একজনের থেকে যার থেকে বকা খাওয়াটা খুব মানে কি বলবো চাপের ব্যাপার। সেই সেটা হচ্ছে আমাদের কেয়ার স্যার। তো কেয়ার স্যারের থেকে বকা খেলি কেন? আসলে আমার একটা হ্যাবিট হচ্ছে, সিরিয়াস সিচুয়েশনে যখন সবাই খুব সিরিয়াস তখন আমার হাসিটা আমি চাপতে পারি না। এবারে ওই সময় স্যার খুব সিরিয়াসলি সবাই, মানে একটা ভুল হয়েছিল ক্লাসে, সবাই স্যারকে মানে স্যার সবাইকে খুব বকেছিল। এবারে ওই টাইমে আমিও হেসে ফেলেছিলাম, আমার স্যার আর কি তখন আমাকে ওই জন্য একটু বকেছিল যে আমি সিরিয়াস সিচুয়েশনে হেসে ফেলে এতটা ক্যাজুয়ালি কি করে হবে। আচ্ছা, তো যাই হোক, এই মানে যে সিচুয়েশনটা মানে তুই তারপরে মানে মন টন খারাপ করেনি যে কেয়ার স্যারও বকে দিচ্ছে এমন, তাহলে আমি কি প্রিপারেশন করবো? মন খারাপ আমার অতটা মানে চট করে মনটা খারাপ হয় না। এই মন খারাপ নিয়ে আমি একটা জিনিস তোকে জিজ্ঞেস করবো, ছোটবেলা থেকে ডেফিনেটলি কিছু তো জিনিস ঘটনা ঘটেছে যেগুলো তোর জীবনে সব থেকে দুঃখ হয়ে থেকে গেছে, সেরকম কি কি জিনিস আছে? কেউ রিজেক্ট করেছে নাকি? তাহলে এরকম করছিস কেন? সেরকম হচ্ছে মানে দুঃখর কোনো ব্যাপার নেই। ওই যখন মানে আমার একটু মানে সমস্যাটা আবার হতো তখন মা বাবা খুব করতো ওইগুলো, তখন সমস্যা নেই, হ্যাঁ তখন মা বাবা খুব ভেঙে পড়তো, ওটা দেখতে আমার খুব ভালো লাগতো। আচ্ছা, সো বেসিক্যালি প্যারেন্টস এর ওই যে মানে দুঃখ করছে, মা বাবা কাঁদছে ডিউ টু ইওর ফিজিক্যাল হেলথ, সেটা তোর মানে সব থেকে বেশি দুঃখের কারণ ছিল, যেটা তোকে সব থেকে বেশি বদার করতো, তাই তো? আচ্ছা, আমাকে একটা জিনিস বল অনিকেত, এবার আমরা মোটামুটি প্রিপারেশনস এর দিকেও একটু আলোচনা করতে হবে, বিকজ দ্যাট ইজ অলসো ক্রুশিয়াল। কারণ নিট আর বোর্ডস তুই একসাথে যেহেতু প্রিপেয়ার করেছিস, অনেকেই সেটা চাই যে নিট বোর্ডস একসাথে কি করে প্রিপেয়ার করা যায়। তবে প্রথম একটা জিনিস বল যে এই স্টাডি সাইকেল যখন তুই করতিস, মানে সেটাতে দিনেকার দিনে একটা পড়া থাকে, সেটা আবার দেখা যায় যে যখন কিছু দিন চলে যায় তখন দিনেকার দিনে পড়ার সাথে পুরনো পড়া রিভিশন করার একটা দরকার পড়ে যায়, কারণ এক্সামের সিলেবাসে তো একটা চ্যাপ্টার থাকে না, 3-4টা থাকে। এই যে পার্টটা ম্যানেজ করাটাই হচ্ছে আসল ব্যাপার, পুরনো পড়া মাথায় রাখা, নতুন পড়াকে কন্টিনিউয়াসলি করতে থাকা, খুব সিম্পল ব্যাপার। এটাতে তুই মানে কিভাবে টানতিস এই ব্যাপারটাকে? ক্লাসে যখন চ্যাপ্টারগুলো হয় সেই চ্যাপ্টারগুলোকে ওই ক্লাসের সাথে সাথে যদি মানে করা যায় তাহলে চ্যাপ্টারগুলো সলিড রেডি হবে। কারণ ক্লাসে একটা বোঝানো হচ্ছে, সেটা ফিজিক্সে হচ্ছে স্যার সেই টাইপের অনেক নিউমেরিক্যাল করিয়ে দেয়, ওই নিউমেরিক্যাল গুলো করলে ডিবিপি যেটা থাকে ওই ডিবিপিটা ডেডিকেটেড প্রবলেম সলভিং ক্লাস, ডিপিএস আর ডিবিপি হচ্ছে ডাউট ডেইলি প্রবলেম প্র্যাকটিস প্রবলেম, ডিবিপি গুলো খুব ভালো থাকে, ওই ক্লাসের টপিকের উপরেই থাকে, ডিবিপি গুলো ডেইলি প্র্যাকটিস করতে হবে। ওই ডেইলি ডিবিপি গুলো করার ফলে ওই যে জায়গাটা স্যার পড়াতে ওই জায়গাটা খুব স্ট্রং হয়ে যায়। আর আমাদের প্রিপারের একটা মানে চ্যাপ্টার
3-4টে লেকচারে আসে, তার মানে করার কিছু নেই। এবার ওই 3-4টে লেকচারকে খুব ভালোভাবে এক্সাম ডিফিকাল্ট হয় বাকি যে কোনো জায়গা থেকে, হুম। এবং সেটা মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা নাম্বারটা কম আসছে, তো অনেকে প্রেফার করে যে না প্রেপমেড এক্সামস না দিয়ে আমি অন্য কোথাও একটা এক্সাম দেবো, কারণ এটা একটা সাইকোলজিক্যাল বুস্ট আপ যে হচ্ছে যে না 400 জায়গায় 500 দেখতে পাচ্ছি নিজের নাম্বারটা। তোর কি মনে হয়, তোর ক্ষেত্রে তো এরকম হয়েছে, আমি যতটা তোর ক্ষেত্রে শুনেছিলাম তোরও কিছু বন্ধু বান্ধব ছিল যারা কিন্তু সেই একই জিনিসটার জন্য তারা কিন্তু যাদের 400 জায়গায় 500 দেখতে পায় তারা অন্য কোথাও একটা এক্সাম দিয়েছে, তারা হয়তো আজকে পডকাস্টে বসে নেই, কিন্তু এই জিনিসটা হয়েছে, তুই আমাকে জানিয়েছিলিস। তো তোর কি মনে হয় একটা স্টুডেন্টকে তুই কি মেসেজ দিবি আপকামিং জেনারেশনসে, যে হচ্ছে যে মানে আপকামিং অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদেরকে? কঠিন পেপারে যদি একটা মক টেস্ট দেওয়া হয় তাহলে কঠিনের সাথে সাথে সোজা পেপারটাও তৈরি হয়ে যাবে। এবার সোজা পেপারে যদি মক টেস্ট দেওয়া হয় তাহলে কঠিন পেপারের মক টেস্টটা একটু প্রবলেম হয়ে যাবে, কারণ আমি যতটা আমার মনে আছে বা আগের বার যতটা দেখেছিলাম আমাদের কিন্তু একটা পেপার কঠিন একটা সহজ, একটাতে ফিজিক্স কঠিন একটাতে কেমিস্ট্রি কঠিন, যেটা ভেরি এক্সপেক্টেড এবং নিটেরও এটা প্যাটার্ন এটা রয়েছে। কিন্তু যাই হোক না কেন অনেক সময় এইটা একটা জিনিস টেন্ডেন্সি দেখা যায়, এবং তোকেও আমি শুনেছি তুই আমাকে বলছিলিস যে বেশ কিছুজন স্টুডেন্ট পেরেন্টস তোকে বলেছিল যে তুই প্রিপারেটরি এক্সাম দিচ্ছিস এখানে নাম্বারটা কম পাবি, তো অন্য কোথাও একটা এক্সাম দিয়ে দেখবি নাম্বারটা বেশি পাবি। সেই সময় বিং স্টুডেন্ট তোর মাথায় কি চলেছিল এক্স্যাক্টলি? ওইখানে নাম্বারটা বেশি পেয়ে ওই তখন যে স্যাটিসফ্যাকশনটা আসবে, আলটিমেট নিট দেওয়ার পরে যদি নাম্বারটা বাই চান্স কম হয় ওই স্যাটিসফ্যাকশনটার কোনো দাম থাকবে না। তার থেকে প্রিপারেটরি পরীক্ষা দিয়ে একটু কম নাম্বার থাকলেও ওই প্রিপারেশনটাকে ভিত্তি করে নিটটা ক্র্যাক করতে পারলে স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি থাকে। সো বেসিক্যালি সিউডো স্যাটিসফ্যাকশনস এর কোনো জায়গা নেই না, যে ইনিশিয়ালি আমি একটু বেশি নাম্বার পেয়ে গেলাম কিন্তু দেখা গেল যে আমার প্রিপারেশনটা সেই মানে স্ট্রেংথে হলো না, সেই শক্তিশালী প্রিপারেশনটা হলো না, তো এটার আলটিমেটলি কোনো ভিত্তি নেই। এই যে জিনিসের ভিত্তি নেই সেটা আলটিমেটলি নিতেও সেটাকে সেটা ভাবে রিফ্লেক্ট করবে না। আমি একটা জিনিস অনেকের তোর থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে তুই ইন্ট্রোভার্ট ছিলিস আগে, ঠিক আছে? এটা তোর বাবা অনেকবার বলেছে, তিনি অনেকবার বলেছে যে হচ্ছে তুই প্রেপমেটে আসার পর নাকি অনেক কথা বলতে শিখেছিস। তো এই কথাগুলো মানে কি কথা বলতে শিখেছিস তুই? মানে হচ্ছে স্যারদের সাথে আগে মানে চুপচাপ থাকতাম, মানে কোনো কথা ডাউট জিজ্ঞেস করতে পারতাম না। তারপর এখন প্রেপমেটে খোলাখুলি কথা বলার পর স্যারদের সাথে এখন অনেক কথা মানে মানে বলতে পারি। আগে শুনতাম, কোনো লোকে কথা বলে দিয়ে গেলে খালি শুনতাম, এখন মানে কথা যদি কেউ ভুল বলে তাকে উত্তর দিতে পারি। এটার জন্য কি প্রেপমেটকেই মানে ক্রেডিট দিবি তুই? প্রেপমেটকে ক্রেডিট বলতে হ্যাঁ অবভিয়াসলি কথা বলে বলেই তো প্র্যাকটিস হয়েছে। সো ওকে অলরাইট। স্যারেরা আমার কোনোদিন মাইন্ড করেনি যে কিছু বললে। আমরা সবসময় স্যার মানে আমরা সবসময় লাইট মোডেই কথা হতো। সো বেসিক্যালি মানে আমি যেটা বুঝতে চাইছি যে মানে ইন্ট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, এক্সট্রোভার্ট তিনটা কথা আমরা সবসময় বলি। সো ইউ আর রাইট নাও বিকামিং এক্সট্রোভার্ট, কথা একটু বেশিই বলছিস মনে হচ্ছে। সো যাই হোক, তো মানে এটা পেরেন্টস কিন্তু খুব পজিটিভলি দেখেছে, সেটা আমাদেরকে জানিয়েছেন, থ্যাঙ্কস মানে আমাদেরকে জানিয়েছে, অ্যান্ড উই আর অলসো হ্যাপি যে একটা স্টুডেন্টকে আমরা সোসাইটিতে কিভাবে চলতে হয় সেটাও শেখানোর মতো ইকোসিস্টেম বলি বা এনভায়রনমেন্ট বলি সেটা আমরা দিতে পারছি। সো এটাও আমাদের ভালো লেগেছে, কারণ তোরা প্রত্যেকেই আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যাস, প্রত্যেকটা স্টুডেন্টের থেকে আমরা টিচারেরাও শিখি কনস্ট্যান্টলি, এবং সেই জায়গাটা আমরা তোর থেকেও সেভাবে পেয়েছি। অ্যান্ড আমাদের মনে হয় যে এটা আমাদের মানে এটা আমাদেরও অনেক মানে কি বলবো কাইন্ড অফ একটা লার্নিং হয়ে থেকেছে। আমি অনেকের তোর থেকে একটা জিনিস আমি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে তুই যখন থ্রু আউট দ্য মানে ডেজ প্রিপেয়ার করতিস, তো সেই প্রিপারেশনসের টাইমে অবভিয়াসলি মানে এরকম অনেক কিছু ছিল যে জিনিসগুলো হয়তো তুই বাবা মাকে ডাইরেক্টলি মানে বলতে পারিসনি, এরকম হয় অনেক কিছু থাকে প্রিপারেশনের সময়। কেউ হয়তো তোকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছে, কেউ হয়তো তোকে কিছু একটা বলেছে, কেউ হয়তো এরকম বলেছে যে হচ্ছে যে কিছু কিছু সময় মানে টিচার্সদের কথা প্রপারলি না শোনা, বা এরকম বিভিন্ন ধরনের মানে যেগুলো আর কি বলবো নেগেটিভ ইন্সপিরেশনস বলতে পারি, কাইন্ড অফ নেগেটিভ ইন্সপিরেশন বা নেগেটিভিটি সেখানে জড়িয়ে নেওয়ার তোকে চেষ্টা করেছে। তো সেই মুমেন্টটাতে তুই নিজে কিভাবে মানে স্ট্রং ছিলিস? মানে নিজের যদি একটা মানে ভিত্তিটা স্ট্রং থাকে, কোনো নেগেটিভ জিনিস হচ্ছে মানে নাড়াতে পারবে না অ্যাকচুয়ালি। আর আমাদের এখানে হচ্ছে গাইডেন্সটা খুব ভালো ছিল, মানে কেউ একটা সাপোজ যদি একটুখানি ডিমোটিভেট হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকটা স্যারেরা ম্যামেরা কল করে করে জিজ্ঞেস করে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো প্রবলেমে না পড়লেও স্যারেরা মানে খুব সুন্দরভাবে মোটিভেশন করে। মানে সবসময় স্টুডেন্টরা বলতে পারে না,
কিন্তু স্যারেরা এমনভাবে মোটিভেশন করে যে প্রবলেমগুলো মানে আর প্রবলেম বলে মনেই হয় না। আর আস্তে আস্তে তারপর স্টুডেন্টরা যখন মানে শেয়ার করে তখন স্যারেরা তো খুবই সুন্দর গাইডেন্স দেয়। সো বেসিক্যালি মানে তুই যেটা আমাকে বারবার বলার চেষ্টা করছিস যে স্যারেরা গাইডেন্স দেয়, তোর স্যারদের উপর বিলিভ ছিল, তাই সেই কারণেই থ্রু আউট দ্য প্রিপারেশন ডেজ যেগুলোই তোর নেগেটিভ কি বলবো এনার্জি বা যেটাই ছিল সেটাকে তুই কখনো তোয়াক্কা করিসনি, এটাই তোর বক্তব্য। আচ্ছা অনিকেত, আমি তো একটা জিনিস জিজ্ঞেস করবো, ভেবেছিলাম প্রসঙ্গটা তুলবো না, কিন্তু আমার মনে হয় এটা অনেকের প্রবলেম। মানে অনেকের প্রবলেম বলতে যে ইনস্টিটিউটে স্টুডেন্ট পড়ুক না কেন, একটা কমন প্রবলেম থাকে ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশনটা না মোবাইল থেকে, না রিল থেকে, না বন্ধু বান্ধব থেকে, না কিছু থেকে। এই ডিস্ট্রাকশনটা হচ্ছে একজন টিচারকে ডিস্ট্র্যাক্ট করাচ্ছে, বা একজন টিচার কিছু স্টুডেন্টকে ডিস্ট্র্যাক্ট করছে। এইটা আজকের দিনে একটা অদ্ভুত ধরনের মানে কি বলবো কাইন্ড অফ একটা ট্রেন্ড হয়ে গেছে। মানে একটা বাচ্চা স্টেবল সিস্টেমে এক জায়গায় পড়ছে, ও কারণে তাকে 10 বার পিঞ্চ করা যে হচ্ছে যে আমি পড়াচ্ছি, তুমি আমার কাছে পড়ো এবং তুমি এটা ভালো করো, এরকম একটা স্টোরি আমি তোর ব্যাপারে জানি, কারণ আমি তোকে 2 বছর ধরে এখন পড়িয়েছি এবং সেই সময়টায় তোর রেজাল্ট খারাপ হতে শুরু করে, স্বাভাবিকভাবে একটা সিস্টেম ফলো করে করছিলিস বলে। ওই পার্টটা আমি একটু চাইবো যে সবাইকে শেয়ার কর। তার কারণটা হচ্ছে যে এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট না হলেও কিছু কিছু স্টুডেন্টের লাইফে কিন্তু আসবেই। তোর কি মনে হয়, একটা স্টেবল সিস্টেমে পড়ছি, অলরেডি আমার সেখান থেকে রেজাল্ট আসছে, মক টেস্টে অলরেডি ভালো করছি, শুড উই এক্সপেরিমেন্ট সামথিং ডিফারেন্ট ইন এ স্টেবল সিস্টেম? একদমই না। তোর ক্ষেত্রে কি হয়েছিল যদি একটু বলিস, আমার মনে হয় পিপল উইল গেট সাম লেসন। তো নতুন টিচার আর নতুন ব্যাচ খুলেছিল, তা সেখানে আমার একটা ব্যাচমেটের মাকে তিনি নতুন করে পড়াচ্ছিলেন? হ্যাঁ, নতুন করে শুরু করেছিল পড়ানো। আচ্ছা, তখন তুই প্রেপমেটেই পড়তিস? হ্যাঁ, আমি তখন প্রেপমেটেই পড়ি, 12 এর এন্ডের দিকে আমার যেটা মনে হয়। 12 এর এন্ডের দিকে। তারপর কি হলো, ব্যাচ খুললো, এবার ব্যাচম্যানের মাকে কনভিন্স করে দিল। এবার ব্যাচম্যানের মা আমার বাবাকে, এই নতুন টিচারটা আমার বাবার সাথে কথা বলে আর কি কনভিন্স করে দিয়েছিল। তাই এবার বাবা ডিসিশন নিল যে তুই তো অলরেডি তখন প্রেপমেটে পড়তিস, কিন্তু উনি কনভিন্স করেছে যে আমার কাছেও পড়লে আরো ভালো করবে। হ্যাঁ, আরো ভালো। আচ্ছা ঠিক আছে, কনভিন্স করিয়ে দিয়েছিল। তো মক টেস্ট স্কোর অলরেডি বাড়ছিল প্রেপমেটে থেকেই, মানে জাস্ট আরো বাড়বে, আরো ভালো হবে। এবার বাবা যেহেতু কনভিন্স হয়ে গেছিল, তাই বাবা আলটিমেট আমাকে জয়েন করেছিল। আমি জয়েন করেও গেছিলাম বাবার কথা শুনে। বাবার উপর করে কথা বললাম, বাবার ডিসিশনটা মোটামুটি রেসপেক্ট। ঠিক আছে, সেটাই উচিত। তারপর জয়েন করেছিলাম। জয়েন করার পরে প্রথম ক্লাস করেছিলাম, তারপর থেকে ক্লাসটা মানে করতে ভালো লাগতো না। মানে যেরকম ক্লাস হয় একটা ক্লাসের মধ্যে, বেশ 2 ঘন্টার ক্লাস হলে 2 ঘন্টাই মানে করি, ওখানে হচ্ছে 2 ঘন্টা মানে ভাল লাগছিল না ক্লাস করতে। নিজের একটা ইচ্ছে ছিল না, কিন্তু যাই হোক নতুন বাবা বলেছে করছি। তা এবারে স্যারেরা হচ্ছে কিছু আমাদের মধ্যে একটা মানে নেগেটিভ সাইন দেখলো, স্কোরগুলো ড্রপ হলো। একদমই তাই। তারপর হচ্ছে স্যারেরাই আমাকে জানালো যে অনিকেতের নাম্বার কিন্তু কমছে, তো সেইখান থেকেই আমরা ব্যাপারটা ভাবা শুরু করলাম। তারপরে হচ্ছে স্যার আমার বাবার সাথে কথা বললো, ফোনে কথা হয়েছে। তারপর এখানে এসে বাবা একদিন মিটিং করে গেছে, সেখানে বাবা 50% কনভিন্সড হয়েছিল। আচ্ছা, তারপরে আমার আর একদমই ভালো লাগছিল না। তুই একটা স্টেবল সিস্টেমের মধ্যে আছিস, একটা 12 এর এন্ডের দিকে, তখন মানে এই ধরনের একটা ডিস্ট্রাকশনস এর মধ্যে যাওয়া, যেটা তোর স্টাডি সিস্টেমটাকে পুরো নড়িয়ে দেবে। তুই একটা প্যাটার্নে শিখছিস, ভালো কদিন পরে পরীক্ষা, সেখানে হঠাৎ করে একটা নিউ ইন্ট্রোডাকশনস অফ নিউ টিচার। না, ওখানে উনি অ্যাসিওর করেছিলেন যে কোনো রকম কোনো প্রবলেম হবে না। গিয়ে দেখি প্রবলেম হচ্ছে, গিয়ে দেখলাম প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না। তুই ভেবেছিস যে বায়োতে আমি 350 তো অ্যাটলিস্ট পাই, গিয়ে দেখছিস 360 এর আশায় গেলি, দিয়ে দেখছিস 300 নাম্বার আসছিল না। আফটার দ্যাট আমি দেখেছি অনেকটাই কমে গেছে। আমার ওটাই রেড ফ্ল্যাগ ছিল যে একটা বাচ্চার নাম্বার, অনিকেতের মতো স্টুডেন্টের নাম্বার কি করে হতে পারে যে হচ্ছে যে 300 থেকে মানে বাড়তে 340-50 অবধি চলে যাচ্ছে, যেটা আবার 300 এ গিয়ে নেমে এলো। তো তারপরে ব্যাপারটা তুই কিভাবে মোকাবিলা করলি? অ্যাকচুয়ালি দেখ, আমি প্রেপমেটের সাথে মিটিং করেছি, কথা বলেছি স্যারদের সাথে, স্যাররা আমাকে বুঝিয়েছেন যথেষ্ট। এবার আমিও সেই কথাগুলো তুলেই বাবাকে বুঝিয়েছি। অ্যাকচুয়ালি আমাকে বাবার ডিসিশনের ওপর কথা বলতে হয়েছিল। তা যাই হোক, বাবাকে বুঝিয়ে আলটিমেট সেখান থেকে আমি নিজেকে বার করেছি। তারপর আবার আস্তে আস্তে প্রেপমেটের ট্র্যাকে ফলো করে 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 আবার স্টেবল করেছিস। মানে স্টেবল সিস্টেম, স্টেবল এডুকেশন সিস্টেম, স্টেবল একদম এডুকেশন তো চলছে, তার মাঝে তুই ছোট্ট 1 মাসের ডিস্টেবিলাইজেশন, সেই ডিস্টেবিলাইজেশনের পর আবার স্টেবিলাইজেশনে ফিরে আসে।
এটা না হলে আই থিঙ্ক বেটার হতো, আরেকটু বেটার হতো। আর একটু বেটার হতো, সেটা তুই মানিস। তো আমি এটাই মানে আমার মনে হয় যে আপকামিং যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরকে এটা মেসেজ আমাদের দেওয়া উচিত এই পডকাস্টের থ্রুতে, যে যদি পড়াশোনা তোমার ভালো চলছে, জাস্ট কন্টিনিউ দিস থিং। ওর মাঝে 10 রকম এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। আমি এখনো যখন পড়াই, একজন স্টুডেন্ট ভালোই পড়ছে, সবকিছু এ করছে, হঠাৎ করে তার পেরেন্টস তাকে এনে 3-4 ইনস্টিটিউটে মেটেরিয়াল দিয়ে দিচ্ছে, বলছে এগুলোও পড়। এবার ও বলছে স্যার এটা এইভাবে লেখা, এটা এইভাবে লেখা, এখানে যা লেখা আছে ওটা একটু কন্ট্রাডিক্ট করছে। এবার এরকমই যখন একটা কনফিউজিং জিনিস হয়, কোনটাকে অ্যাকসেপ্ট করবো কোনটাকে করবো না, এটা একটা স্টুডেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যারা আজকে আমাদের এই ডিসকাশনটা দেখছে তাদের এই মেসেজটা নেওয়া উচিত, মেক দ্য স্টাডি প্রসেস সিম্পল। ইটস ইজ অ্যাকচুয়ালি সিম্পল, দেন ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসেস, ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস। ইনস্টেড অফ দ্য লোকজন কি করছে যে হচ্ছে দেখা যায় যে হচ্ছে এদিক ওদিক সেদিক করে একটা খিচুড়ি পাকাচ্ছে। এইটাই আমার মনে হয় যে মেন একটা ইম্পর্টেন্ট মেসেজ, যেটা আমি আর তুই যে ক্লিয়ারলি বললাম। আমার মনে হয় আপকামিং অ্যাসপিরেন্টসদের সেই জিনিসটা ভালো করে ফলো করবে। অনেক অনেক থ্যাংক ইউ অনেকের তোকে এখানে আসার জন্য, এবং পডকাস্টের মাধ্যমে তোর যে ডিফিকাল্ট জার্নিটা, তোর হেলথের ডিফিকাল্ট মানে স্ট্রাগলিং পার্টটা, এটা আমার মনে হয় যে সবাইকে ভীষণভাবে মোটিভেট, মানে এরকম একটা হাসি খুশি মুখ নিয়ে একটা ছেলে বসে আছে, কিন্তু তার 1.5 বছর বয়স থেকে তার একটা কন্টিনিউয়াস একটা হেলথ ইস্যুস আছে, যার জন্য এত এত রেস্ট্রিকশনস, বসে বসে WWE দেখছে, ঠিক আছে, নিটে র্যাঙ্ক করলে বাবা তাকে বক্সিং এর গ্লাভস গিফট করছে। সো ইটস আই থিঙ্ক ইটস সামথিং ভেরি ইউনিক। সো ওয়ান্স এগেন মেনি কংগ্রাচুলেশন অনিকেত, খুব ভালো থাক, শরীরের দিক থেকে খুব ভালো থাক, ওভারঅল খুব ভালোভাবে চল, আর আমাদের সাথে এভাবেই কন্ট্যাক্ট রাখিস। আর আপকামিং ডেজে আমরা আশা করি যে বেশ বড় মাপের একটা ডক্টর অনিকেতকে দেখতে পাবো। তো এতক্ষণ ধরে তোমরা অনিকেতের কথা শুনলে, আমার মনে হয় যে অনিকেতের থেকে তোমাদের যেটা সব থেকে বড় লেসন পাওয়ার, সেটা হচ্ছে যে ফিজিক্যাল লিমিটেশন। আজকে ক্লাসে আমি সবাই দেখি যখন বলে স্যার জ্বর ছিল আসেনি, পেট ব্যথা করছিল আসেনি, হাঁচি হচ্ছিল আসেনি, সর্দি কাশি হচ্ছিল আসেনি। একবার ভেবে দেখো, অনিকেত কিন্তু এই আসেনি বলেন 2 বছর ধরে কখনো, প্রত্যেকটা দিন এসেছে, অ্যাটেন্ডেন্স মানে ট্রিমেন্ডাসলি। আমার তো যতটা মনে পড়ছে কোন দিন আসেনি আমাকে খুঁজে বের করতে হবে হয়তো। তো একটা স্টুডেন্টের আমি সবসময় বলি ক্লাসরুমে 100% অ্যাটেনশন, যেটা অনেকে তো বারবার মেনশন করলো, এবং 100% অ্যাটেন্ডেন্স, এই দুটোই ইম্পর্টেন্ট। সবাই এটা খেয়াল রাখবে, কারণ আসল খেলাটা শুরু হয় এখান থেকে। এগুলো যদি ঠিক থাকে, তারপরে মক টেস্টের স্কোর, তোমার বাকি যে স্টাডি ম্যাটেরিয়াল সলভিং সব এমনি ঠিক থাকবে। তো আমি সবাইকে এই কথাটাই ফাইনাল মেসেজ দিয়ে এন্ড করবো। তোমাদের যদি কিছু এই অনিকেতের এন্টায়ার জার্নি নিয়ে কোনো যদি কোয়েশ্চেন থাকে, তোমরা যদি আমাদের যারা র্যাঙ্ক করেছে তাদের মধ্যে কোনো একজন পার্টিকুলার র্যাঙ্কারকে দেখতে চাইছো এই পডকাস্টে, তারা আসুক এবং তোমাদের সাথে শেয়ার করুক, সেই নামটা তোমরা নিচে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে।